বিয়ের 1 বছর পর আমার স্ত্রীর ব্যবহার কিছুটা বদলে যেতে থাকে। আমি বুঝতে পারছিলাম ওর মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে। ওর আচরণে আমি সেটা অনুভব করতে পারতাম। তবে কেন এই রকম হচ্ছে তা সঠিকভাবে বুঝে উঠতে পারছিলাম না। বিষয়টা জানার জন্য আমি সিদ্ধান্ত নিই বাসার এক কোণে একটি ছোট্ট নজরদারি ক্যামেরা বসানোর। পরদিন আমি অফিসে চলে যাই। ক্যামেরাটি মোবাইলের সঙ্গে সংযুক্ত ছিল, তাই আমি দূর থেকেই সব নজর রাখতে পারছিলাম। যদিও অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তবুও বাসার খবর রাখছিলাম নিয়মিত। কিছুক্ষণ পর যা দেখতে পেলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। কারণ আমার স্ত্রী জ্যোতি। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি সূর্য সেনগুপ্ত। আমি 1 বছর হয়েছে বিয়ে করেছি। আমার স্ত্রীর নাম জ্যোতি সেনগুপ্ত। আমাদের সংসার শুরু হয়েছিল স্বপ্নের মতো। বিয়ের পর প্রথম 6 মাস তো বুঝতেই পারিনি কখন কেটে গেল। সকাল অফিস, সন্ধ্যা ফিরে ওর হাসিমুখ, আর রাতের খুনসুটি সবকিছু যেন নিখুঁত ছিল। তবে ইদানিং আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে। ঠিক যেন কোথাও কিছু একটা হচ্ছে, কিন্তু আমি অনুভব করতে পারছি। জ্যোতির ব্যবহার পাল্টে গেছে। আগে ছোটখাটো জিনিসেও সে আমার সঙ্গে শেয়ার করত, এখন যেন একটা দেয়াল তুলে ফেলেছে। কথা বলেও যেন চুপচাপ থাকে, চোখের দৃষ্টি ঘোলাটে। সপ্তাহখানেক ধরে লক্ষ্য করছি ও মাঝে মাঝে ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। কারো সঙ্গে খুব নিচু গলায় কথা বলে, আর ফিরে এসে কিছু না বলেই ব্যস্ত হয়ে পড়ে রান্না কিংবা বই পড়ায়। একদিন সাহস করে জিজ্ঞেস করেছিলাম, কার সঙ্গে কথা বলছ? ও হেসে বলেছিল, মায়ের সঙ্গে। আমি তখন আর ঘাটাতে যাইনি, কিন্তু মনের ভেতরে একটা সন্দেহ থেকেই গেছে। আমার মা বাবা গ্রামে থাকেন, ওদের সঙ্গে মাঝে মাঝেই কথা হয়। কিন্তু জ্যোতির পরিবার নিয়ে আমি খুব একটা জানি না। বিয়ের আগে বলেছিল বাবা মা দুজনেই নেই, মামার বাড়িতে মানুষ হয়েছে। তখন অতটা খুঁটিয়ে দেখিনি, ভালোবেসে বিয়ে করেছিলাম। এখন মনে হচ্ছে হয়তো কিছু আমার কাছ থেকে আড়াল করছে। একদিন অফিস থেকে একটু আগে ফিরে এলাম। দরজাটা ভেজানো ছিল। আমি আস্তে করে ভেতরে প্রবেশ করে দেখি জ্যোতি তার ল্যাপটপে বসে কারো সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আমি কাছে যেতেই দ্রুত কলটা কেটে দিল। আমি জিজ্ঞেস করলাম, কে ছিল? সে বলল, একটা পুরনো বান্ধবী। হঠাৎ করে ভিডিও কল করল। হাসল, কিন্তু সেই হাসিতে আমি আগের সেই শান্তি খুঁজে পাইনি। রাতে ঘুমোতে যাওয়ার সময় আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। সে চোখ বন্ধ করে শুয়ে থাকলেও আমি বুঝতে পারছিলাম ও জেগে আছে। আমাদের মধ্যে একসময় যে নির্ভরতা ছিল সেটা এখন আর নেই। আমার এরকম ভাবনাতে মনে হল, আমি কি ভুল করছি? নাকি সত্যিই কিছু একটা রহস্য আছে? পরদিন সকালে ঘুম থেকে উঠে ওকে বললাম, জ্যোতি, আজকে অফিসে দেরি করে যাব, তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। ও একটু অবাক হলেও পরে সম্মতি দিল। আমি ঠিক করেছি, আমি বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। যদি সত্যিই কিছু থাকে সেটা খুঁজে বের করতেই হবে। সকালটা অদ্ভুত শান্তিতে কাটছিল। আমি চা বানালাম, জ্যোতির প্রিয় আদালেবুর চা। ও হাসিমুখে নীল, তবে সেই হাসির মধ্যে একটা অন্যরকম অস্বস্তি ছিল। আমি খেয়াল করলাম চা খেতে খেতে ও প্রায় ফোনটা হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে, যেন কারো মেসেজের অপেক্ষায় আছে। আমি কিছু বললাম না, শুধু লক্ষ্য করছিলাম। ব্রেকফাস্টের পর ও বলল, আমি আজ একটু মার্কেটে যাব, কিছু জিনিস কেনার আছে। আমি বললাম, চলো, আমিও যাই। ও কিছুটা দ্বিধা করল, তারপর বলল, আমার কিছু জিনিস কেনার আছে, তুমি বোর ফিল করবে। ওর এই কথাটা কেমন যেন কানে বাজল। আগে এমন করে কিছু বলেনি কখনো। ও বেরিয়ে যাওয়ার পর আমি বাড়িতে একা বসে রইলাম। কিছুক্ষণ পর মনে হলো ওর ল্যাপটপটা একটু দেখে নিই। মনের মধ্যে কেমন একটা দ্বন্দ্ব চলছিল, বিশ্বাস আর সন্দেহের মধ্যে লড়াই। অবশেষে আমি ল্যাপটপটা খুললাম। পাসওয়ার্ড জানতাম না, কিন্তু দেখি ও অটো লগ ইন করা। কিছু নোটপ্যাড ফাইল খুলে দেখি সেখানে কিছু নামতারিখ লেখা আর কিছু হালকা কবিতা টাইপ লেখা। তেমন কিছুই পেলাম না। এরপর আমি ওর ব্রাউজার হিস্ট্রি চেক করলাম। কিছু অনলাইন শপিং ওয়েবসাইট, ইউটিউব ভিডিও, আর হঠাৎ করে চোখে পড়ল একটা ইমেল এক্সচেঞ্জের রেকর্ড, একটা নাম, রাহুল দত্ত। সেই ইমেল আইডি থেকে বেশ কিছু মেসেজ এসেছে গত 1 মাস ধরে। কৌতূহল বেড়ে গেল।
যদিও ইমেল কন্টেন্ট দেখতে পারিনি, তবে মনে সন্দেহ আরও ঘনীভূত হল। জ্যোতি যখন বাড়ি ফিরল তখন তার চোখে মুখে একটা চাপা ক্লান্তি। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। ও স্বাভাবিক ছিল, কিন্তু ওর মুখের অভিব্যক্তিতে একটা অস্বস্তি ছিল। আমি জিজ্ঞেস করলাম, আজ এত দেরি হলে কেন? ও বলল, মার্কেটে অনেক ভিড় ছিল, তারপর একটা পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, কিছুক্ষণ আড্ডা হল। আমি চুপ করেই থাকলাম। রাতে খাওয়ার সময় ও বলল, তুমি আজ কিছু বলছো না কেন? সকালেও বেশ কাছাকাছি ছিলে, এখন যেন দূরে চলে গেছ। আমি হেসে বললাম, তোমার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম, তবে মনে হচ্ছে তুমি অন্য কিছুতে ব্যস্ত। ওর চোখের পাতায় ভাব ফুটে উঠল, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমি ঠিক করলাম, কাল আমি অফিস যাব না। আমি জ্যোতির পিছু নেব। আমি জানতেই চাই, সত্যিই কি আমার স্ত্রী আমার সাথে কিছু একটা আড়াল করছে, নাকি আমার মনেই এসব ভুল ভাবনা। সত্যটা যেভাবেই হোক আমাকে জানতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠে আমি চুপি চুপি তৈরি হয়ে নিলাম। জ্যোতিকে না জানিয়ে অফিসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ শুধু ওকে অনুসরণ করব। ওর গন্তব্য কোথায়, কার সঙ্গে দেখা হয়, সবকিছু জানতেই হবে। জ্যোতি রোজকার মতো তৈরি হলো, নাস্তা করল আর বলল, আজ একটু দেরি হবে, ফিরতে রাত হতে পারে। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। জ্যোতি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি বাইক নিয়ে বের হলাম। ও কিছুটা হেঁটে গলির মুখে দাঁড়িয়ে একটা উবারে উঠল। আমি দূর থেকে নম্বর প্লেট দেখে নিলাম আর নিজের বাইকটা চালিয়ে একটু দূরে দূরে অনুসরণ করতে থাকলাম। ওর গন্তব্য দেখে আমি অবাক হলাম। সোজা চলে গেল শহরের এক পুরনো কাফের দিকে, যেখানে আগে আমরাও একসাথে যেতাম। আমি বাইকটা একটু দূরে পার্ক করে ক্যাফের ভিতরে নজর রাখলাম। মিনিট 10 পর ওর সামনে বসে একজন ছেলেকে দেখলাম, বয়সটা আমার কাছাকাছি, চেহারায় স্মার্ট, কিন্তু কেমন একটা আত্মবিশ্বাসী ভঙ্গি। ওরা বসে গল্প করছিল, মাঝে মাঝে হাসছিল। আমার মনটা ধক করে উঠল। তবে আমি নিজেকে সামলে নিলাম। আমি জানি না ওর সঙ্গে সেই রাহুল দত্তের সম্পর্ক কি, কিন্তু এই মুহূর্তে কিছু বলাও ঠিক হবে না। আমি দূর থেকে ছবি তুললাম ওদের একসাথে বসার, যদিও সেটা আমি কোনো অসৎ উদ্দেশ্যে করিনি, শুধু প্রমাণ রাখার জন্য। আমি মন থেকে চাই এই সন্দেহ আমার ভুল হোক। কিন্তু ওর মুখের হাসি আর চোখের আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছিল এ স্রেফ বন্ধুত্ব নয়। ঘণ্টাখানেক পরে জ্যোতি বেরিয়ে এলো। আমি আবার বাইকে চড়ে ওর পেছন পেছন চলতে লাগলাম। এবার ও গেল একটি দোকানে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে গেল। সবকিছু দেখে মনে হচ্ছিল ও যেন সাধারণ মানুষের মতোই আচরণ করল। কিন্তু সেই ক্যাফেতে বসা ছেলেটা কি তার জীবনের সাধারণ অংশ? বিষয়টা নিয়ে আমি অনেক ভাবছি। রাতে ও ঘরে ফিরে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। আমি কিছু না জিজ্ঞেস করে ওর দিকে তাকিয়ে রইলাম। ও আমার দিকে চাইল না, ব্যস্ত হয়ে পড়ল জামাকাপড় গুছাতে। তারপর ও বলল, তোমার জন্য একটা শার্ট কিনে এনেছি, কাল তোমার জন্মদিন। আমি অবাক হলাম। আমার জন্মদিন ও ভুলেনি, অথচ আমার কাছে মনে হলো ও অনেক কিছু লোকাচ্ছে। আমার মধ্যে এক দ্বন্দ্ব শুরু হলো, আমি কি ওর মুখোমুখি হব, নাকি আরও কিছু প্রমাণ জোগাড় করব? এখনই কিছু বলা বোকামি হতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম, আরেকটা দিন দেখি। সত্য যতই কষ্টের হোক, জানতে তো হবেই। রাত গভীর হয়ে এসেছে। আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। পাশে জ্যোতি ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। ওর দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি হয়তো বাড়াবাড়ি করে ফেলছি। হয়তো ওর কোনো গোপন কিছু নেই, শুধু আমি নিজের ভেতর সন্দেহ জমিয়ে তুলছি। কিন্তু আবার মন বলল, যদি আমি না দেখি, না জানি, তবে সম্পর্কটা ধীরে ধীরে ভেঙে যাবে। পরদিন সকালে আমি অফিসে যাওয়ার ভান করে বের হলাম, কিন্তু আজ আর অনুসরণ নয়। আমি ঠিক করলাম, এবার জ্যোতির সঙ্গে খোলাখুলি কথা বলবো। আমি চাই না আমাদের ভালোবাসার জায়গায় কোনো দূরত্ব তৈরি হোক। দুপুরে বাসায় ফিরে এসে আমি ডাইনিং টেবিলে বসে রইলাম। জ্যোতি একটু অবাক হলেও কিছু বলল না। আমি শান্ত গলায় বললাম, তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। জ্যোতি একটু অবাক হয়ে উঠল, মুখে একটা চিন্তার ছাপ পড়ল। আমি বললাম, তুমি কি আমার সাথে কিছু লুকোচ্ছ? ও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, সূর্য, আমি জানি তুমি কিছুদিন ধরে আমাকে অনুসরণ করছো। আমি বুঝেছি তুমি সন্দেহ করছো। আমি হতবাক হয়ে বললাম, তুমি কিভাবে জানো? জ্যোতি ধীরে ধীরে বলল, তুমি যাকে রাহুল বলে ভাবছ সে আমার কলেজের বন্ধু। এখন ওর একটা স্টার্টআপ আছে, আর আমাকে পার্ট টাইম ডিজাইন কাজের প্রস্তাব দিয়েছে। আমি কিছুদিন ধরে ওর সঙ্গে দেখা করছি এই কাজটা বিষয় নিয়ে আলোচনা করতে।
আমি চেয়েছিলাম আগে ঠিক হোক, তারপর তোমাকে জানাব। আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তুমি আমাকে আগেই বলতে পারতে, আমি বললাম। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর সেই জায়গায় যদি এইরকম আচমকা কিছু দেখি, তাহলে স্বাভাবিকভাবেই সন্দেহ জাগে। জ্যোতির চোখে জল এসে গেল। ও বলল, আমি ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, নিজের কিছু করার খবর দিয়ে সারপ্রাইজ দিব। কিন্তু ভুল করেছিলাম, সত্যিই ভুল। আমি ওকে বললাম, কোনো সমস্যা নাই। চলো দুজন মিলে আর একবার শুরু করি। এবার আর কোনো কিছু আড়াল করব না। সন্ধ্যাবেলা আমরা একসাথে চা খেতে খেতে অনেকক্ষণ গল্প করলাম। আমি আবার বুঝতে পারলাম, বিশ্বাস হারালে সব হারাতে হয়। জ্যোতি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, আর আমি চাই না আমার সন্দেহে সেই বন্ধন নষ্ট হোক। তবে আমার মনে একটা প্রশ্ন তখনও দোলা দিয়ে যাচ্ছিল, যদি সবটাই কাজের ব্যাপার, তবে ও কেন এত কিছু আড়াল করছিল? আর ও বুঝল কিভাবে যে আমি ওকে অনুসরণ করছি? তবুও আমার কাছে মনে হল কিছু না কিছু রয়ে গেছে অজানা। সন্ধ্যার আলো ম্লান হয়ে এসেছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকটা দেখছিলাম, আর মনের ভেতরে চলছিল চিন্তার ঝড়। যদিও জ্যোতির কথা শুনে একটু স্বস্তি পেয়েছি, কিন্তু এক অজানা অস্বস্তি যেন মন থেকে যাচ্ছে না। ও যদি সত্যিই আমার উপর বিশ্বাস রাখত, তাহলে এতদিন কেন বলল না? আর ও কিভাবে বুঝল আমি ওকে অনুসরণ করছি? এসব ভাবনা মাথা থেকে সরাতে পারছিলাম না। জ্যোতি তখন রান্নাঘরে আমাদের জন্য রাতের খাবার বানাচ্ছিল। ওর আচরণ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আমি বুঝতে পারছিলাম ও নিজেকে সামলে নিয়েছে। কিন্তু আমার পক্ষে এই ঘটনাগুলো এত সহজে ভুলে যাওয়া সম্ভব হচ্ছিল না। আমি ঠিক করলাম, এবার একটু পেছন থেকে জানার চেষ্টা করব জ্যোতির সঙ্গে রাহুলের যোগাযোগ ঠিক কতখানি, এবং আদৌ শুধুই কাজের মধ্যে সীমাবদ্ধ কিনা। পরদিন সকালে অফিস যাওয়ার নাম করে আমি বেরিয়ে পড়লাম। কিন্তু অফিসে না গিয়ে সোজা চলে গেলাম সেই ক্যাফেটেরিয়ায়, যেখানে জ্যোতিকে রাহুলের সঙ্গে দেখেছিলাম। আজ সেখানে ভিড় কম। আমি চুপচাপ বসে রইলাম এক কোণে। প্রায় 1 ঘন্টা পর রাহুল সেখানে এলো। কিন্তু জ্যোতি এলো না। রাহুল ফোনে কারো সঙ্গে কথা বলছিল, হাসছিল। আমার বুক ধুকপুক করতে লাগল। হঠাৎ ওর টেবিলে আরেকজন মহিলা এসে বসল। ওর পরনে ছিল ফরমাল পোশাক, চোখে চশমা। দুজন বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছিল। আমি একটু কৌতূহলী হয়ে উঠলাম। ফোনে আমি ক্যাফেটেরিয়ার ছবি তুলে রাখলাম, যাতে বাড়ি ফিরে জ্যোতির সঙ্গে কথা বলার সময় প্রমাণ হিসেবে কিছু থাকে। আমি আর কিছু না দেখে সেখান থেকে বেরিয়ে এলাম। রাতে বাড়ি ফিরে দেখি জ্যোতি যথারীতি হাসি মুখে দরজা খুল। আমি বললাম, আজকে কি করেছিলে? ও বলল, ঘরে ছিলাম, কিছু ফ্রিল্যান্স কাজ করলাম। ক্লায়েন্টের সঙ্গে মিটিং ছিল ভিডিও কলে। আমি মাথা নেড়ে চুপ করে রইলাম। এবার আমার মনে সন্দেহ আরও গভীর হল। যদি জ্যোতি বাসাতেই ছিল, তবে রাহুল ক্যাফেতে কার সঙ্গে দেখা করল? আমি সিদ্ধান্ত নিলাম, এবার আর মুখে কিছু বলবো না। প্রতিটি পদক্ষেপ হিসেব করে চলতে হবে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে ভালোবাসার সঙ্গে সঙ্গে সতর্কতাও দরকার। চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় না, বিশ্বাস তৈরি করতে হয় সত্যের উপর ভিত্তি করে। রাত গভীর। জ্যোতি ঘুমিয়ে পড়েছে। আমি নিজের ডায়েরিতে আজকের সব ঘটনা লিখে রাখলাম। হয়তো একদিন এই ডায়েরি আমার সবচেয়ে বড় সাক্ষী হয়ে উঠবে। কিন্তু এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। পরদিন সকালটা ছিল অদ্ভুত রকমের নীরব। ঘুম থেকে উঠে দেখি জ্যোতি কিচেনে কাজ করছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। স্বাভাবিক দিনের মতোই সে চা বানাচ্ছে, টোস্ট তৈরি করছে, কিন্তু কোনো কথা বলছে না। আমি ভাবলাম, ও কি কিছু টের পেয়ে গেছে? নাকি আমি আগের রাতে ওর দিকে যেভাবে তাকাচ্ছিলাম সেটা বুঝে ফেলেছে? চা খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, আজ তোমার কোনো মিটিং আছে? জ্যোতি একরকম চমকে উঠল, তারপর হাসল, হ্যাঁ, একটা ভিডিও মিটিং আছে দুপুরে। আমি মাথা নেড়ে চুপ করে রইলাম। এখন আর সরাসরি কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছি না। সন্দেহের সম্পর্ক যতটা না শব্দে ফাটে, তার চেয়ে বেশি ফাটে নীরবতায়। সেই দিনই দুপুরবেলা আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম। লক্ষ্য একটাই, জ্যোতির কথার সত্যতা যাচাই করা। বাসার আশপাশেই একটা রেস্টুরেন্টে গিয়ে বসে রইলাম। মোবাইলে কাজ করার ভান করলেও আমার চোখ ছিল আমাদের ফ্ল্যাটের দিকেই। প্রায় 1.5 ঘন্টা পর আমি দেখলাম একটা বাইক এসে থামল আমাদের বিল্ডিংয়ের সামনে। বাইক থেকে নামল সেই রাহুল। ওর হাতে একটা প্যাকেট, মনে হচ্ছিল খাবার বা কোনো গিফট হতে পারে। রাহুল যখন বিল্ডিংয়ে ঢুকে গেল, তখন আমার মাথা ঘুরে উঠল।
ও কেন এখানে এসেছে? আমি তখন অফিসে ছিলাম, তাহলে হঠাৎ এই সুযোগে ওর আশা কি নিছক কাকতালীয়? আমি আর বসে থাকতে পারলাম না। 15 মিনিট পর আমি বাসার দরজায় দাঁড়ালাম। কলিং বেল বাজাতে একটু দ্বিধা হচ্ছিল, তারপর সাহস করে কলিং বেল বাজালাম। দরজা খুলল জ্যোতি, কিছুটা অবাক হলেও দ্রুত স্বাভাবিক হয়ে গেল। পেছনে তাকিয়ে দেখলাম রাহুল সোফায় বসে আছে, হাতে সেই প্যাকেট। জ্যোতি বলল, ও হঠাৎ চলে এসেছে, ওর নাকি এদিকে একটা কাজ ছিল। তার কথা শুনে আমি জোর করে হাসলাম, কিন্তু ভিতরে একরাশ বিস্ময় আর অসহায়তা ছিল। রাহুল উঠে দাঁড়িয়ে আমাকে দাদা বলে সম্ভাষণ করল। আমি মাথা নেড়ে অভ্যর্থনা করলাম, কিন্তু মনটা তখন অন্য কিছু ভাবছিল। কিভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া যায়? জ্যোতির চেহারায় কোনো অপরাধবোধ নেই, বরং সে খুবই নরমাল। তাহলে কি আমি অতিরিক্ত ভাবছি? নাকি আমার সামনে যে দৃশ্য, তার মধ্যে আরও কোনো রহস্য লুকানো রয়েছে? রাহুল কিছুক্ষণ গল্প করে চলে গেল। যাওয়ার সময় বলল, জ্যোতিদি আমার পুরনো বন্ধু, তাই ভাবলাম দেখা করে যাই। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। জ্যোতি আমাকে জিজ্ঞেস করল, তুমি হঠাৎ ফিরে এলে কেন? আমি বললাম, মনটা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু সময় কাটাই। ও চোখের দিকে তাকিয়ে হাসল। সেই হাসির গভীরে সত্যি ছিল না অভিনয়, আমি বুঝে উঠতে পারলাম না। রাতটা আমি কাটালাম নিঃশব্দে। বারবার মনে হচ্ছিল আমি যেন একটা ধোঁয়াশার জগতে আটকে গেছি, যেখানে প্রতিটি হাসি, প্রতিটি কথা, এমনকি নীরবতাও আমাকে কিছু একটা ভাবায়। তবু আমি ভাঙতে চাই না। আমি ভালোবাসি জ্যোতিকে, আর সেই ভালোবাসার শক্তিতেই আমি সত্যের মুখোমুখি হতে চাই। রাহুল চলে যাওয়ার পর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। রোদের মধ্যে ঝাপসা হয়ে যাওয়া শহরের গলি আর দালানগুলোর দিকে তাকিয়ে যেন নিজের চিন্তাগুলোকে খুঁজছিলাম। আমার মন বলছিল, সবই কাকতালীয় হতে পারে। আবার মনই প্রশ্ন করছিল, তাহলে ওর আচরণ আমার কাছে এমন মনে হয় কেন? জ্যোতি কাকতালীয়ভাবে বলল, তুমি কফি খাবে? আমি ঘাড় নাড়লাম। ও কফি বানাতে গেল, আর আমি আবার নিজের মনে কিছু একটা ভাবতে শুরু করলাম। আজকাল ওর হাসি যেন অনেকটা মেপে দেওয়া, কথা বলার ধরনে কোথাও যেন মনের ভেতরের কিছু আড়াল করার ছাপ। অথচ এই জ্যোতিকে আমি একসময় খুব কাছ থেকে চিনতাম, ভালোবাসতাম। এখন সবকিছু যেন কুয়াশার মতো। সন্ধ্যাবেলা আমি ভাবলাম, সরাসরি কিছু না বলে জ্যোতির পরিচিতদের বিষয়ে একটু খোঁজ নেওয়া দরকার। আমি রাহুলের প্রোফাইল খুঁজে বের করলাম সোশ্যাল মিডিয়ায়। কিছু ছবি, কিছু পোস্ট দেখে মনে হলো ওর জীবন খুবই সাধারণ, বন্ধুদের সঙ্গে আড্ডা, অফিসের ব্যস্ততা, সবকিছু স্বাভাবিক। কিন্তু একটা ছবিতে চোখ আটকে গেল, জ্যোতির সঙ্গে তোলা পুরনো একটি ছবি, ক্যাপশনে লেখা, মিসিং ওল্ড ডেইস। ছবিটার সময়কাল ছিল আমাদের বিয়ের ঠিক আগের মাস। মনকে শান্ত রেখে আমি রাহুলের আরও কিছু পোস্ট দেখলাম। বুঝলাম ওরা হয়তো একসময় খুব ভালো বন্ধু ছিল, হয়তো একটু বেশিও, তবে এখনও সেটা কী অবস্থায় আছে বোঝা মুশকিল। আমি তখন ভাবলাম, কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে কিছু সময় পর্যবেক্ষণ করি। ভাবলাম ঘটনার রহস্য ও উদ্ঘাটনের জন্য নিশ্চয়ই আমাকে কোনো না কোনো কিছু একটা করতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি বাসায় ছোট্ট একটা বাটন ক্যামেরা লাগাবো, যা কেউ না জানে, শুধু একমাত্র আমি জানব। আর উদ্দেশ্য হলো আমার স্ত্রীকে নিয়ে আমি যে সন্দেহ করছি তা সঠিক না ভুল সেটা প্রমাণ করার জন্য। আমার স্ত্রীর প্রতি এই রকম সন্দেহমূলকভাবে সিদ্ধান্ত নেওয়ার পর আমার মনের ভেতরে এক অজানা শঙ্কা জমা হয়েছিল। আমি জানি আমার স্ত্রী জ্যোতি একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। তবুও ইদানিং তার আচরণে যে অস্বাভাবিকতা আমি লক্ষ্য করছিলাম, তা আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। সকালে অফিসের কাজের অজুহাতে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। যাবার আগে নিখুঁতভাবে সেট করা বাটন ক্যামেরাটি চালু করে দিই, যা আমার ফোনের অ্যাপে সংযুক্ত ছিল। পুরো ঘটনাটিকে আমি একটা সত্য উদ্ঘাটনের উপায় হিসেবে দেখতে চেয়েছিলাম, কোনো নোংরা সন্দেহের জন্য নয়। প্রথম দিনে কিছু তেমন দেখার মতো কিছু ঘটল না। জ্যোতি যথারীতি রান্না করছিল, ফোনে মায়ের সাথে কথা বলল, একটু বই পড়ল, এরপর দুপুরে বিশ্রাম নিল। দ্বিতীয় দিনেও একই রকম, তবে বিকেলের দিকে কিছুটা অস্বাভাবিক ঘটনা চোখে পড়ে। আমি দেখি একজন মধ্যবয়স্ক মানুষ আমাদের বাসায় এলেন। জ্যোতি তাকে ঘরে বসতে বলল এবং খুব ভদ্রভাবে আপ্যায়ন করছিল। আমার মন তখন বারবার বলছিল, এই লোকটাকে। কিছুক্ষণ পর কথাবার্তার ভেতরেই জানা গেল, উনি জ্যোতির বাবার এক বন্ধু, যিনি হঠাৎ কলকাতায় এসেছেন চিকিৎসার জন্য। জ্যোতি তার বাবার অনুরোধেই তাকে বাসায় চা নাশতা খাওয়াচ্ছিল আর ওনার থাকার ব্যবস্থা করার চেষ্টা করছিল।
আমি বুঝতে পারছিলাম যা কিছু ঘটছে তার মধ্যে কোনো গোপনীয়তা নেই, সবকিছুই স্বাভাবিক, শালীন এবং দায়িত্ববান আচরণ। কিন্তু কেন সে আমাকে এসব জানায়নি? আমার সন্দেহের উৎস এখানেই। ক্যামেরায় আরও দেখা গেল সন্ধ্যার দিকে জ্যোতি একা বসে আমার ছবির দিকে তাকিয়ে কাঁদছে। সে বলছিল, সূর্য আমাকে বিশ্বাস করে না, এটা ভাবতেই আমার মনটা ভেঙে যায়। আমি কখনোই ওকে ঠকাতে পারব না। তার গলা কেঁপে উঠছিল, চোখের জল গড়িয়ে পড়ছিল। আমি যেন বিদ্ধ হচ্ছিলাম নিজের ভুলভাল ধারণার জন্য। এতদিন ধরে আমি যে সম্পর্কটাকে সন্দেহ করছিলাম, সেটাই যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান সত্য, এটা বুঝে আমার চোখেও জল চলে এলো। পরদিন আমি বাড়ি ফিরে এলাম। দরজা খুলতেই জ্যোতি অবাক হয়ে তাকাল। আমি চুপচাপ ওর সামনে দাঁড়িয়ে থেকে বললাম, জ্যোতি, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি ভুল করেছিলাম তোমাকে নিয়ে সন্দেহ করে। আমি তোমাকে বোঝার বদলে দূরে সরে যাচ্ছিলাম। আর তুমি তো সবসময় ভালোবাসা দিয়ে আমাকে মানসিক এবং আত্মিকভাবে সাপোর্ট দিয়েছ। জ্যোতির চোখ ভিজে গেল। সে বলল, তুমি তো আমার স্বামী, তোমার ভালোবাসাই আমার আসল পরিচয়। সন্দেহ নয়, আমি চেয়েছিলাম বিশ্বাস। সেদিন আমরা দুজনেই বুঝেছিলাম, একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে ভালোবাসা যতটা জরুরি, তার চেয়েও বেশি প্রয়োজন বিশ্বাস আর পরস্পর মন খুলে কথা বলা। আমি সেই বাটন ক্যামেরাটি খুলে ফেললাম। এই কৌশলী পর্যবেক্ষণ আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে, মানুষকে বোঝার চেষ্টা করতে হয় মুখোমুখি থেকে, আড়ালে নয়। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, একটা সত্যিকারের ভালোবাসা মূল ভিত্তি হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস। যেখানে বিশ্বাস নেই সেখানে কিছুই নেই। আর সন্দেহ মানুষকে জীবনে অনেক কঠিন অধ্যায়ের মধ্যে ফেলে দেয়া। সুতরাং যে কোনো বিষয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মন প্রাণে শেয়ার করতে পারে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। তো বন্ধুরা, আমি আশা করব তোমাদের মধ্যে যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে তোমরা নিজেদের মধ্যে সরাসরি কথা বলে সেটির সমাধান করার চেষ্টা করবা। কাউকে কখনো ভুল বুঝে সন্দেহ করবা না, কারণ ভুল বোঝাবুঝি থেকে জন্ম নেয় সন্দেহ, আর এই সন্দেহ থেকেই মানুষের জীবনে অনেক বড় কিছু ঘটে যেতে পারে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।